হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সামনে ক্লাস 11 এর অ্যাকাউন্টেন্সির ফার্স্ট ক্লাসটা নিয়ে আলোচনা করব। প্রতি বছর কি হয়, প্রতি বছর আমি সামনাসামনি বসে স্টুডেন্টদের পড়াতে পারি, কিন্তু এবছর পরিস্থিতি খুবই ভয়ানক। যেই পরিস্থিতিতে আমরা বাড়িতে বসে ক্লাস করতে পারছি না, তার জন্য আমরা অনলাইনে ক্লাস করার পদক্ষেপ নিয়েছি। তো আমরা রেগুলার বেসিসে অর্থাৎ সপ্তাহে 3 দিন অ্যাকাউন্টসের ভিডিও দেবো প্রথম মাসে, এবং ফার্স্ট উইকে যা যা ডাউট হবে তার জন্য একটা আমরা লাইভ সেকশনে আসবো, একটা লাইভ ক্লাস নেবো, যার যা ডাউট হবে সেই ডাউটগুলো আমরা ক্লিয়ার করে দেবো। আর তোমরা সবাই মাধ্যমিক পাস করে নতুন একটা স্ট্রিম চুজ করেছো। তোমরা এতদিন আর্টসের সাবজেক্টগুলো পড়েছিলে, সায়েন্সের সাবজেক্টগুলো পড়েছিলে, কিন্তু কমার্সের কোনো সাবজেক্ট পড়োনি। তোমরা যারা কমার্স নিয়েছো, কমার্সে নতুন এন্ট্রি করেছো, তাহলে তাদের কাছে কমার্স সাবজেক্টটা পুরোপুরি নতুন। তো তোমাদের নতুন করে জানতে হবে তোমরা মাধ্যমিকে কে কেমন নাম্বার পেয়েছো, এটা কখনোই ম্যাটার করে না, ঠিক আছে? এখানে টোটালি আলাদা। তোমরা 11 আর 12 কি পারফরমেন্স করবে, অর্থাৎ কেমন পড়াশোনা করবে, তার রেজাল্টে তোমরা পাবে ক্লাস 12 গিয়ে। তো এখন পুরোপুরি নতুন, সবাই নতুন স্টুডেন্ট। তো তোমাদের যা শেখাচ্ছি কমার্সের অর্থাৎ অ্যাকাউন্টেন্সি যে সাবজেক্টটা আজকে করাবো, এইগুলো মনোযোগ সহকারে দেখো। আর আজকে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং। দেখো, দেখতেই পাচ্ছ চ্যাপ্টারটার নাম ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং, অর্থাৎ অ্যাকাউন্টিং যে নতুন একটা সাবজেক্ট, এই সাবজেক্টের বেসিক কনসেপ্টটা দেবো, ঠিক আছে? বলতে পারো আজকে টোটালি থিওরিটিক্যাল ক্লাস হবে, ঠিক আছে? আজকের ক্লাসটা টোটালি থিওরিটিক্যাল ক্লাস হবে। অ্যাকাউন্টিং কোথা থেকে এসছে, এই অ্যাকাউন্টিং এর ধারণা সবার প্রথম কে নিয়ে এসেছিল, টোটালি অ্যাকাউন্টিং এর ডেফিনেশন, স্কোপ, এইসব নিয়ে একটু আলোচনা করবো, ঠিক আছে? আর নেক্সট ক্লাস থেকে আমরা অ্যাকাউন্টিং এর যে ইম্পর্টেন্ট টার্ম আছে, যে টার্মগুলো আমরা না জানলে অ্যাকাউন্টেন্সি করতে পারবো না, সেইগুলো শিখবো। ম্যাক্সিমাম কোচিং সেন্টার বা ম্যাক্সিমাম স্কুলে কি দেখবে, ওরা কি করে, ওরা প্রথমেই দেখবে তোমার গোল্ডেন রুল, তারপর জার্নাল লেজার থেকে স্টার্ট করে। আর আমরা গোল্ডেন রুল, জার্নাল লেজার প্রথমে স্টার্ট করবো না। সেইগুলো করার আগে আরো 3-4টে চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারগুলো আগে ডিটেলসে শিখবো, তারপর ওখানে যাব। ম্যাক্সিমাম যে সমস্যাটা হয়, আমরা যদি এখন বেসিক জিনিসগুলো যদি ভালো করে না শিখি, ফিউচারে কি আমাদের নানান সমস্যার সম্মুখীন হতে পারে। হয়তো অন্যান্য কোচিং যেটা করাবে, প্রথম দিয়েই হয়তো ওরা অঙ্কগুলো করতে পারবে, কিন্তু পরবর্তীকালে ওদের সমস্যা তৈরি হতে পারে। যেই সমস্যাগুলো যাতে তোমাদের ক্রিয়েট না হয়, তার জন্য এখন আমরা বেসিক জিনিসগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। সবচেয়ে বড় কথা, তোমরা অ্যাকাউন্টেন্সি পড়ছো, তোমাদের যদি কেউ জিজ্ঞাসা করে হোয়াট ইজ অ্যাকাউন্টেন্সি, অ্যাকাউন্টেন্সি জিনিসটা কি, সেটা যদি না বলতে পারলে তাহলে কি পড়লে অ্যাকাউন্টেন্সি। তো এই সমস্ত জিনিস তোমাদের ভালো করে শিখতে হবে। তো চলো, সবকিছু বোঝার আগে আমরা আগে অ্যাকাউন্টেন্সির বেসিক জিনিসটা নিয়ে একটু আলোচনা করে নিই, ঠিক আছে? মানে কোথা থেকে এসছে, এই সূত্রপাত, সবকিছু আলোচনা করে নিই। দেখো, আদিম যুগে মানুষ কি করতো, আদিম যুগে মানুষ বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, বনের ফলমূল সংগ্রহ করে তাদের নিজেদের জীবিকাটা নির্বাহ করত, ঠিক আছে? কিন্তু সব সময় ফলমূল পাওয়া যেত না, তাই তারা ফলমূল গুলো কালেক্ট করে রাখতো, ঠিক আছে, সংগ্রহ করে রাখতো। যেদিন ফলমূল পেত না, তারা যেই ফলমূল গুলো কালেক্ট করে রাখতো, সেই ফলমূল গুলো দিয়ে অন্যান্য দিন, যেই দিন ফলমূল গুলো কালেক্ট করতে পারতো না, সেই দিন তারা খেত, ঠিক আছে? মোট কতগুলি ফল কালেক্ট করলো, কতগুলি ফল তারা ভোগ করলো মানে খেলো, বা ফিউচারের জন্য কতগুলি ফল রেখে দিল, এসব চিন্তা ভাবনা থেকেই হিসাব সম্পর্কে একটা কনসেপ্ট তৈরি হয়েছে। অনেকের ধারণা ইংলিশ ওয়ার্ড কাউন্ট থেকেই অ্যাকাউন্ট শব্দটি সৃষ্টি হয়েছে। তাই বিভিন্ন এক্সপার্টদের ধারণা নাম্বার ব্যবহারের সঙ্গে সঙ্গেই অ্যাকাউন্টেন্সির সূচনা হয়েছে, ঠিক আছে? নাম্বার ব্যবহারের সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টেন্সির সূচনা হয়েছে। আর সভ্যতা মানে ইংরেজি কি, সিভিলাইজেশন, ঠিক আছে? সভ্যতার যত পরিবর্তন হয়েছে, পরিবর্তনের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক সামাজিক কারবারের বিপুল পরিবর্তন ঘটেছে। ঠিক সেরকমই মানুষের পরিবর্তনের সাথে সাথে, ঠিক তেমনই মানুষের পরিবর্তনের জন্য হিসাব ব্যবস্থাতেও পরিবর্তন ঘটেছে। আর তোমরা তো নাম শুনে, তোমরা 9-10 ইতিহাস পড়েছিলে, সেখানে তোমরা নাম শুনেছিলে কৌটিল্য কি বই লিখেছিল, অর্থশাস্ত্র, সেও কিন্তু হিসাব ব্যবস্থার কথা বলেছিল। বর্তমানে আমরা অ্যাকাউন্টেন্সির যে ডবল এন্ট্রি সিস্টেমের কথা বলে থাকি, সেটা সৃষ্টি হয়েছিল 14th সেঞ্চুরিতে, ঠিক আছে? 14th সেঞ্চুরি তৈরি হয়েছিল ভূমধ্যসাগরীয় বন্দরগুলির ব্যবসায়ীদের মধ্যে। আর
অ্যাকাউন্টেন্সি নিয়ে সবার প্রথম যে বইটা তৈরি হয় সেটা 1494 সালে ইটালির ভেনিস শহরে, ঠিক আছে। এবং বইটা কে লেখে? লুকা প্যাসিওলি। দুতরফা দাখিলা পদ্ধতি মানে ডবল এন্ট্রি সিস্টেম নিয়ে এই বইটি লিখে থাকে, ঠিক আছে। আর এই বইটিকে হিসাব নিকাশকরণ মানে অ্যাকাউন্টিং এর আদি বই মানে অনেক পুরনো বই বলা যেতে পারে। যদিও পরবর্তীকালে এই পদ্ধতিটা ইটালি থেকে সারা ইউরোপে, ঠিক আছে, সারা ইউরোপ থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তাহলে কি বললাম? সবার প্রথম, ঠিক আছে, বা আমরা যেটা বলতে পারি যে হিসাববিদ্যা মানে অ্যাকাউন্টেন্সির জনককে, ফাদার অফ অ্যাকাউন্ট, ফাদার অফ অ্যাকাউন্ট কাকে বলতে পারি? লুকা প্যাসিওলি, ঠিক আছে। তাহলে অনেক সময় শর্ট কোশ্চেন দেয়, আমাদের এক্সামে শর্ট কোশ্চেন আসে ফাদার অফ অ্যাকাউন্ট, ঠিক আছে, ফাদার অফ অ্যাকাউন্ট। তাহলে তোমরা কি লিখতে পারো? ফাদার অফ অ্যাকাউন্ট লুকা প্যাসিওলি, ঠিক আছে, লুকা প্যাসিওলি, ঠিক আছে। কত সালে? 1494, ঠিক আছে, 1494 সালে। পরীক্ষায় শর্ট কোশ্চেন দেয় হিসাববিদ্যার জনককে, হিসাববিদ্যার জনক তোমরা বলবে লুকা প্যাসিওলি, ঠিক আছে। কত সালে? 1494 সালে। কোন দেশে? ইটালির ভেনিস শহরে, ইটালির ভেনিস শহরে। আচ্ছা, এই তো গেল তোমাদের যে এখন যে ধারণাটা বললাম, সেই ধারণাটা তোমরা বুঝতে পারবে। এই ধারণাতে কি একটা কোশ্চেনই তোমাদের ইম্পর্টেন্ট, হিসাববিদ্যার জনককে বা অ্যাকাউন্টস এর ফাদার অফ অ্যাকাউন্টস কে লুকা প্যাসিওলি, কত সালে? 1494 সালে। ব্যাস, এখান থেকে আর কিছু করতে হবে না। এইবার আমরা যে ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং আছে এর কয়েকটা কোশ্চেন লিখব। আরেকটা কথা বলে দিচ্ছি, আমি যে কোশ্চেন গুলো দেবো, অ্যাকাউন্টেন্সি যে কোশ্চেন গুলো লেখাবো, ঠিক আছে, তো আমরা কিন্তু সব ইংলিশে লেখাবো, মানে বলে দেবো। তোমাদের কিন্তু পরীক্ষায় থিওরি সেরকম আসবে না। আর থিওরি যেটা আসবে, তোমাদের যদি মনে হয় তোমরা বাংলায় লিখবে, যাদের মনে হবে ইংলিশ লিখবে তাদের এটা লিখে দিলে হবে। আর যাদের মনে হয় বাংলায় লিখবে, তোমাদের তো বই আছে, ঠিক আছে, সেই বইটা লিখে দেবে। কারণ এখন যদি তোমাদের বাংলা যে টার্ম গুলো আছে ওইগুলো বলি, তোমরা কিছু বুঝতে পারবে না। ইংলিশ টার্ম গুলো তোমাদের মাথায় ক্যাচ করবে, তাই ইংলিশ গুলো লিখেছি। ভয় পাওয়ার কিছু নেই, ইংলিশ পারবো না বলে, ঠিক আছে তো। আর তোমাদের যে অ্যাকাউন্টিং সাবজেক্টটা আছে, অঙ্কগুলো কিন্তু তোমাকে ইংলিশে করতে হবে। কিন্তু খুব মেজর পোর্শন আছে থিওরি, সেই পোর্শনে তোমার ইচ্ছা, তোমরা বাংলাও লিখতে পারো, ইংলিশেও লিখতে পারো। তুমি ইংলিশ বলে দিচ্ছি, বাংলাও পরে লিখিয়ে দেবো। তো আমি ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখেছি ওরা প্রথম ক্লাস কি সেকেন্ড ক্লাসে ভয় পেয়ে যায় যে নোটগুলো ইংলিশে লেখায় বলে, ঠিক আছে। ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে তো। জাস্ট ইংলিশ টার্মগুলো তোমরা রিডিং মারবে, তোমাদের অনেক সুবিধা হবে, ঠিক আছে। তোমরা টার্মগুলো সম্পর্কে বুঝতে পারবে। এখন বাংলাগুলো তোমাদের বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে তো। তো আস্তে আস্তে তোমরা সবই বুঝতে পারবে। তো দেখো, প্রথমে তোমরা আমার সঙ্গে লিখো, ঠিক আছে। আজকের ক্লাসে, এটা বারবার বলছে, আজকের ক্লাসে থিওরিটিক্যাল ক্লাস। আজকের ক্লাসটা অতটা ইন্টারেস্ট নাও লাগতে পারে, বাট বেসিক জিনিস তো আমাদের শিখতে হবে। নেক্সট ক্লাস থেকে ইন্টারেস্ট পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখো, প্রথমে লেখো তোমরা, প্রথমে কি লিখবে? প্রথমে লেখো হোয়াট ইজ অ্যাকাউন্টিং, হোয়াট ইজ অ্যাকাউন্টিং। প্রথমে লেখো হোয়াট ইজ অ্যাকাউন্টিং। তাহলে আমি এখানে লিখছি অ্যাকাউন্টিং, ঠিক আছে। অ্যাকাউন্টিং মানে আমি তোমাদের বোঝাবো অ্যাকাউন্টিং জিনিসটা কি, ঠিক আছে। অ্যাকাউন্টিং জিনিসটা কি? অ্যাকাউন্টিং কে বাংলায় বলে হিসাব নিকাশ। দেখো, অ্যাকাউন্টিং কথাটা কত সুন্দর লাগলো শুনতে, কিন্তু বাংলাটাকে হিসাব নিকাশ, কেমন একটা কঠিন ভাষা, ঠিক আছে। অ্যাকাউন্টিং কে বাংলায় বলে হিসাব নিকাশ। তো অ্যাকাউন্টিং জিনিসটা কি লেখাচ্ছি। देखो, accounting is the art, accounting is the art accounting is the art of recording, accounting is the art of recording, comma দিয়ে লিখো classifying, ঠিক আছে, and summarizing, in a significant manner, in a significant manner, ঠিক আছে, in a significant manner, and in terms of money transaction, and events which are in a part,
at least of a financial, at least of a financial character, of a financial character, and interpreting the result thereof, and interpreting the result thereof, the result thereof. ঠিক আছে তো, জাস্ট এটা শোনো, তোমাদের কিন্তু বাড়িতে এটা মুখস্থ করতে হবে না। কেউ যদি মনে করে ইংলিশ ভার্সনে করবে তারা মুখস্থ করো, আর যারা বেঙ্গলি ভার্সন করবে তারা মুখস্থ করতে হবে না, টার্মগুলো জেনে রাখো, সব কটার মানে বলে দিচ্ছি। ঠিক আছে, দেখো কি লেখা আছে, অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং ইজ দ্য আর্ট অফ রেকর্ডিং, অ্যাকাউন্টিং ইজ দ্য আর্ট অফ রেকর্ডিং, কমাতে লেখা যায় ক্লাসিফাইং and summarizing in a significant manner and in terms of money transaction and events which are in a part at least of a financial character and interpreting the result thereof। ঠিক আছে, তোমরা কিসের কিসের তলে আন্ডারলাইন করবে, আর্ট এর তলে আন্ডারলাইন করো, রেকর্ডিং এর তলে আন্ডারলাইন করো, ক্লাসিফাইং এর তলে আন্ডারলাইন করো, সামারাইজিং এর তলে আন্ডারলাইন করো। ঠিক আছে, তারপর সিগনিফিকেন্ট ম্যানার এর তলে আন্ডারলাইন করো, টার্মস অফ মানি ট্রানজাকশন এর তলে আন্ডারলাইন করো। ঠিক আছে, আর ইন্টারপ্রেটিং দ্য রেজাল্ট দেয়ার এর তলে আন্ডারলাইন করো। তো সবকটা মানেই বলে দেবো, কঠিন কিছু না। অ্যাকাউন্টিং মানে কি বললাম, অ্যাকাউন্টিং মানে বললাম হিসাব নিকাশ। কি বলছে, অ্যাকাউন্টিং ইজ দ্য আর্ট, আর্ট মানে আমরা কি বুঝি, আর্ট মানে তোমরা সবাই জানো আর্ট মানে কলা। দেখো আমি যে এখন তোমাদের সামনে পড়াচ্ছি, ঠিক আছে, যারা টিচিং করছে, টিচিংটা কিন্তু এক ধরনের কলা। বা কেউ ধরো তোমাদের মধ্যে কেউ ধরো ভালো ড্যান্স করতে পারে, এটাও কিন্তু এক ধরনের আর্ট বা কলা। কেউ ধরো ভালো গান করতে পারে, ঠিক আছে, সেটাও কিন্তু এক ধরনের আর্ট বা কলা। কেউ ধরো ভালো পেইন্টিং করতে পারে, সেটাও এক ধরনের আর্ট। আচ্ছা, কারো দেখবে এই পাওয়ারটাও আছে, লোকের সঙ্গে খুব ভালো মতন কথা বলতে পারে, ঠিক আছে, লোককে অ্যাট্রাক্ট করতে পারে তার সঙ্গে কথা বলার জন্য, এটাও কিন্তু এক ধরনের আর্ট বা কলা। বা এটাও বলতে যে কেউ কোনো একজন খুব ভালো ফুটবল খেলে বা ক্রিকেট খেলে, ঠিক আছে, সেটাও তার একটা আর্ট। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো, আর্ট বা কলা। আর্ট হতে গেলে তার মধ্যে একটা স্পেশাল নলেজ থাকতে হবে। ঠিক আছে, তোমাদের মধ্যে কেউ ধরো ভালো গান করে, তার মানে নিজস্ব তার একটা ট্যালেন্ট আছে, স্পেশাল নলেজ আছে। ঠিক আছে, তো তাহলে আর্ট জিনিসটা বলতে হলে অ্যাকাউন্টিংও সেরকম এক ধরনের আর্ট। কি বলছে, অফ রেকর্ডিং। এবার দেখো রেকর্ডিং জিনিসটা কি, তোমাদের রেকর্ডিং জিনিসটা বোঝার জন্য ধরো তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ধরো এটা হচ্ছে রাম, ঠিক আছে, আর এটা হচ্ছে ধরো রামস ওয়াইফ। কি বললাম, এটা হচ্ছে রামস ওয়াইফ। ঠিক আছে, রামের ওয়াইফ, ঠিক আছে, অর্থাৎ রামের বউ রামকে বললো, শুনছো ঘরের সবজি সব শেষ হয়ে গেছে। ঠিক আছে, তো ঘরের সবজি সব শেষ হয়ে গেছে, চলো একটা লিস্ট তৈরি করে এই সবজিগুলো তুমি বাজার থেকে এনে দাও। ঠিক আছে, তো কি তৈরি করতে বললো, লিস্ট তৈরি করতে বললো। লিস্টে কি আছে, লিস্টে কি আছে দেখো, বলছে 1 কেজি পটেটো নিয়ে আসতে, 1 কেজি পটেটো, 2 কেজি টমেটো, ঠিক আছে, তো 500 গ্রাম পি, 1 কেজি সুগার, 2 কেজি রাইস। ঠিক আছে, তার আরো আছে, এরকম আমি বললাম, একটা চার্ট বললাম। তো রামের ওয়াইফ, ঠিক আছে, রামের ওয়াইফ রামকে বললো কি, তুমি একটা লিস্ট তৈরি করো, ঘরের সবজি সব শেষ হয়ে গেছে, ঠিক আছে, বা ঘরের গ্রসারি সব শেষ হয়ে গেছে, এই জিনিসগুলো এনে দাও, একটা লিস্ট তৈরি করো। ঠিক আছে, সাথে সাথে কি করলো, একটা ব্যাগ দিয়ে দিল। রামের ওয়াইফ রামকে বাজার দিয়ে এই জিনিসগুলো আনতে বলে তার জন্য একটা ব্যাগ দিয়ে দিল। ঠিক আছে, বলছে ব্যাগে করে এগুলো নিয়ে আসবে। এই যে লিস্ট করে দিল, লিস্ট করে দিল, এটা কি বলে রেকর্ডিং। ঠিক আছে, লিস্ট করে দিল, এটাই হচ্ছে তোমার রেকর্ডিং। তাহলে বুঝতে পারলে রেকর্ডিং জিনিসটা কি, রামের ওয়াইফ রামকে বললো ঘরের সবজিগুলো সব শেষ হয়ে গেছে, বা গ্রসারি সব মানে মুদি দোকানের বাজার সব শেষ হয়ে গেছে, এইগুলো এনে দিতে। তাই ওকে বললে একটা লিস্ট করো, লিস্ট করে কি কি আনতে হবে লিস্ট করে লিখে নাও। এই যে লিস্ট করলো, এটাই হচ্ছে তোমার রেকর্ডিং। ঠিক আছে, তো এরপর কি বলেছে, সাথে সাথে ওর বউ ওকে একটা ব্যাগ দিয়ে দিল এগুলো আনার জন্য। তো রাম কি করলো, বাজারে চলে গেল, কাছাকাছি বাজারে চলে গেল, বাজার দিয়ে এই জিনিসগুলো নিয়ে আসলো। নিয়ে এসে কি করলো, ব্যাগ থেকে সবকটা জিনিস, ব্যাগ থেকে এই যে জিনিসগুলো আনলো সব নামালো, ব্যাগ থেকে নামিয়ে মাটিতে রাখলো। ঠিক আছে, একটা জিনিস দেখো, পটেটো, ঠিক আছে, আর এখানে কি টমেটো, আর পি মানে কি, তোমরা কড়াইশুঁটি দেখেছো তো, কড়াইশুঁটি সেই টাইপের।
ঠিক আছে, এইগুলো সব কেন যখন ব্যাগের মধ্যে যখন ছিল পটেটো টমেটো, ঠিক আছে, পি, এগুলো সব মিক্সচার হয়ে গেছে। তো ও কি করবে, আর তোমার সুগার তো নিশ্চয়ই একটা প্যাকেটেই দিয়েছে, আবার রাইসও প্যাকেটেই দিয়েছে। তো ও কি করেছে, সুগারটা আলাদা করে রাখলো, রাইসটা আলাদা করে রাখলো, পি গুলোকে একটা জায়গায় জড়ো করলো, ঠিক আছে, টমেটো গুলোকে একটা জায়গায় জড়ো করলো, আর পটেটো গুলোকে একটা জায়গায় রাখলো। ঠিক আছে, এই যে সব আলাদা আলাদা করলো, এটাকে বলে কি ক্লাসিফাই। ক্লাসিফাই করে এগুলো সব আলাদা আলাদা করলো, ক্লাসিফাই করলো। আশা করি বুঝতে পেরেছো। ক্লাসিফাই তারপর লেখা আছে রেকর্ডিং এ আমরা ক্লাসিফাই, ক্লাসিফাই করলো। তারপর কি করলো, ও রান্নাঘরে গেল, রান্নাঘরে যেখানে পটেটো ঝুড়ি আছে তার মধ্যে পটেটো রাখলো, টমেটো ঝুড়িতে টমেটো রাখলো, ঠিক আছে, তারপর পি যেখানে থাকে সেখানে পি রাখলো, ঠিক আছে, সুগারের কোটোর মধ্যে সুগার রাখলো, রাইসের কোটোর মধ্যে রাইস রেখে দিল। এইটাকে কি করলো, এটাকে সামারাইজ করলো। সেই দেখতে পাচ্ছ ক্লাসিফাইং আবার কি সামারাইজ, ঠিক আছে, সামারাইজ ইন আ সিগনিফিকেন্ট ম্যানার, খুব সুন্দরভাবে করলো, খুব সুন্দরভাবে সাজালো, ঠিক আছে। এবার বলেছে এন্ড ইন টার্মস অফ মানি, এই তো বলে দিলাম আমরা একটা বেসিক নলেজ, একটা কি বলবো লেমেন ল্যাঙ্গুয়েজ, যেটা তোমাদের মাথায় সারাক্ষণ ঘুরবে, সেটাই বলে দিলাম, রেকর্ডিং, ক্লাসিফাইং, সামারাইজিং আর আর্ট বলে দিলাম, ঠিক আছে। এরপরে আমরা মেইন টপিকে চলে আসি, এন্ড ইন টার্মস অফ মানি ট্রানজাকশন। অ্যাকাউন্টস কি বলছে, আমাদের অ্যাকাউন্টিং এর আন্ডার বা অ্যাকাউন্টস এর আন্ডারে, ঠিক আছে, যা সমস্ত ঘটনা ঘটবে না, সব ঘটনা তোমার মানি হতে হবে, মানি মানি টাকা দিয়ে হতে হবে। তাই বলছে এন্ড ইন টার্মস অফ মানি ট্রানজাকশন, ট্রানজাকশন কে বাংলায় বলে লেনদেন, ঠিক আছে। আমাদের অনেক ধরনের ঘটনা ঘটে, আমরা নেক্সট ক্লাসে করব, ঘটনা নিয়ে ডিটেইলসে আলোচনা করব নেক্সট ক্লাসে। আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, কিছু ঘটনা আমরা টাকা দিয়ে আমরা মাপতে পারবো, কিছু ঘটনা টাকা দিয়ে মাপতে পারবো। সেরকম একটা উদাহরণ দিই, ধরো আজকে আমি পাশের দোকান থেকে একটা খাতা কিনে নিয়ে আসলাম, 50 টাকা দিয়ে একটা খাতা কিনে নিয়ে আসলাম, ঠিক আছে, টাকা দিলাম খাতা পেলাম, ঠিক আছে, এটা কিন্তু একটা ঘটনা। এই ঘটনার মধ্যে টাকার সম্পর্ক আছে। বা ধরো এরকম আছে, আমি কালকে ঘুরতে যাব, ঠিক আছে, আমি কালকে ঘুরতে যাব, এটাও কিন্তু একটা ঘটনা, কিন্তু এর মধ্যে কোনো টাকার সম্পর্ক নেই, এর মধ্যে কোনো টাকার সম্পর্ক নেই, এটাকে বলে অনার্থিক ঘটনা, মানে টাকার সম্পর্ক নেই। তাই কিছু ইভেন্ট থাকে মনিটারি, কিছু ইভেন্ট থাকে নন মনিটারি। মনিটারি মানে টাকা দিয়ে মাপা যায়, নন মনিটারি মানে যেখানে টাকা থাকে না। তো কি বলছে, অ্যাকাউন্টস এর আন্ডারে যত রকমের ঘটনা ঘটবে সব টাকা দিয়ে মাপা যাবে। তাই বলেছে in terms of money transaction, money transaction টাকা হবে, টাকা দিয়ে হবে, and events which are in a part at least financial character, ঠিক আছে, and interpreting the result thereof, interpreting the result, যেমন যা রেজাল্ট বেরোবে, ঠিক আছে, সেটা ইন্টারপ্রেট করব। আচ্ছা, মোটামুটি বোঝা গেল, এখন শেষ হয়নি, এরপরে আসতে এতদিন হয়েছে কেন, ঠিক আছে, তো আমি এটা মুছে দিচ্ছি। এরপরে তোমরা হেডিং দাও, কি হেডিং দেবে, অ্যাকাউন্টিং প্রসেস অর অ্যাকাউন্টিং সাইকেল, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, অ্যাকাউন্টিং প্রসেস, ঠিক আছে, কি লিখছি, অ্যাকাউন্টিং প্রসেস অর স্ল্যাশ দিয়ে লিখলাম অ্যাকাউন্টিং সাইকেল, অ্যাকাউন্টিং প্রসেস স্ল্যাশ দিয়ে লিখলাম অ্যাকাউন্টিং সাইকেল, ঠিক আছে। তাহলে বাংলাটা কি বলবো, বাংলাটা শুনবে, বাংলাটা হচ্ছে হিসাব নিকাশ পর্যায় বা হিসাব নিকাশ চক্র, ঠিক আছে। তো কিন্তু ইংলিশটা কত সোজা, অ্যাকাউন্টিং প্রসেস স্ল্যাশ দিয়ে লিখলাম অ্যাকাউন্টিং সাইকেল, ঠিক আছে। এটা আমরা লিখে দিচ্ছি, চারটা আগে লিখে নিই, তারপর বোঝাচ্ছি। এটা কি লিখছি দেখে না, এটা হচ্ছে ট্রানজাকশন, ট্রানজাকশনকে বাংলায় বলে লেনদেন, ঠিক আছে, ট্রানজাকশনকে বাংলায় বলে লেনদেন। নেক্সট ক্লাসে আলোচনা করব লেনদেন জিনিসটা কি, ঠিক আছে। এখানটায় লিখছি দেখো রেকর্ডিং, এখানে লিখছি রেকর্ডিং, এখানে লিখছি রেকর্ডিং, ঠিক আছে। তো এতে লিখছি জার্নাল, বিতে লিখছি সাবসিডিয়ারি বুক, বিতে লিখছি সাবসিডিয়ারি বুক, ঠিক আছে। সাবসিডিয়ারি বুকের মধ্যে কি কি আছে, ক্যাশ বুক, তারপরে লিখবো কি, তারপরে লিখবো পারচেজ বুক, ক্যাশ বুকের পরেই লিখবো পারচেজ বুক, ঠিক আছে। পারচেজ বুকের পরে লিখবো সেলস বুক, ঠিক আছে। তো সেলস বুকের পরে লিখবো পারচেজ রিটার্ন বুক,
পারচেস রিটার্ন বুক, তারপর লিখবে সেলস রিটার্ন বুক, ঠিক আছে তো। তারপর লিখো বিল রিসিভেবল বুক, বিলস রিসিভেবল বুক, তারপর লিখো বিলস পেয়েবল বুক, ঠিক আছে তো। আচ্ছা, বি হয়ে গেল। এবার সি দিয়ে লেখো সাবসিডিয়ারি বুক, সরি সি দিয়ে লেখো জার্নাল প্রপার, সি দিয়ে লেখো জার্নাল প্রপার, জার্নাল প্রপার। এখানে নিচে ক্লাসিফাই, ক্লাসিফাই, ঠিক আছে। ক্লাসিফাই এর এরকম বক্স করে দিলাম। এটা কি লিখছি লেজার, এটা কি লিখলাম ট্রায়াল ব্যালেন্স, ঠিক আছে। তো এখানে ছোট করে লিখে দাও সামারাইজিং, এখানে কি লিখবে সামারাইজিং, ঠিক আছে। সামারাইজিং এটা বোল্ড করে দাও, সামারাইজিং বলে বোল্ড করে দিলাম, ঠিক আছে তো। তার উপরে লিখবো এখানটায়, এখানে লিখছি ট্রেডিং প্রফিট এন্ড লস, আর এখানে লিখবো ব্যালেন্স শিট, ঠিক আছে, ব্যালেন্স শিট। এখানে লিখছি কমিউনিকেটিং, কমিউনিকেটিং টু ইউজার, কমিউনিকেটিং টু ইউজার। এখানে লিখছি রেজাল্ট, তো দেখো এই দেখো এটা হচ্ছে একটা অ্যাকাউন্টিং সাইকেল। কি হচ্ছে আমাদের অ্যাকাউন্টেন্সির ভিতরে যত রকমের ট্রানজাকশন হবে, ঠিক আছে, অ্যাকাউন্টেন্সির ভিতরে যত রকমের ট্রানজাকশন হবে সেই ট্রানজাকশন গুলো তো সবার প্রথমে আমাকে রেকর্ড করতে হবে। কোথায় রেকর্ড করব? তিনটে জায়গায় রেকর্ড করতে হবে। কটা জায়গায়? তিনটে জায়গায়। দেখো এখানে এ তে কি বলেছে, জার্নালে রেকর্ড করতে পারি, হয় জার্নালে রেকর্ড করব, তার মানে 2 নম্বরটা কি বলেছে, না হলে সাবসিডিয়ারি বুকে রেকর্ড করতে পারি, ঠিক আছে। আর 3 নম্বর কি বলেছে, জার্নাল প্রপার। তার মানে আমাদের অ্যাকাউন্টেন্সির ভিতরে যত রকমের ট্রানজাকশন আছে সেটা আমরা 3 জায়গায় রেকর্ড করতে পারি, ঠিক আছে। হয় আমরা জার্নালে রেকর্ড করব, না হলে আমরা কোথায় করব, সাবসিডি বুকে, না হলে জার্নাল প্রপারে। এবার তোমরা জিজ্ঞাসা করতে পারো স্যার জার্নাল জিনিসটা কি, তাই আসলে সব বলবো, কারণ এখন যদি আমি বলে দিই জার্নাল জিনিসটা কি তোমরা শিখতে পারবে না, কারণ জার্নাল জিনিসটা শেখার আগে আরো অনেক কিছু শেখাতে হবে, তারপর জার্নাল শেখাবো, ঠিক আছে তো। যেটা অন্যান্য জায়গায় হয়তো জার্নালই প্রথম দিন আরম্ভ করে দেয়, সেটা আমরা করবো না। আমরা জার্নাল শিখবো হয়তো 7 নম্বর কি 8 নম্বর ক্লাসে জার্নাল শিখবো। তো যাই হোক এখানে দেখেছো প্রথমে জার্নাল, তারপর সাবসিডি বুকের মধ্যে এতগুলো আছে। দেখো কি কি আছে, ক্যাশ বুক আছে, পারচেজ বুক আছে, সেল বুক আছে, পারচেজ রিটার্ন বুক আছে, সেল রিটার্ন বুক আছে, বিল রিসিভেবল বুক আছে, বিল পেবেল বুক আছে, ঠিক আছে, এতগুলো আছে। এইগুলো সব কটা চ্যাপ্টার আমরা আলাদা আলাদা করে শিখবো, কোনো ভয় পাওয়ার নেই, সব কটা চ্যাপ্টার শিখবো আমরা, ঠিক আছে, একটাও বাদ যাবে না। তারপরে কি আছে, তারপরে জার্নাল প্রপার, মানে আমাদের অ্যাকাউন্টেন্সির আন্ডারে যত ট্রানজাকশন সেই ট্রানজাকশন গুলো রেকর্ড করব, হয় জার্নালে করব, জার্নালে রেকর্ড করা গেলে তো করলাম, যেইগুলো জার্নালে রেকর্ড করা যাবে না সেইগুলো সাবসিডি বুকে রেকর্ড করব, আর যেগুলো সাবসিডি বুকে রেকর্ড করা যাবে না সেইগুলো কোথায় করব, জার্নাল প্রপারে রেকর্ড করব। তোমরা বুঝতে পারলে? তোমাদের যদি কেউ জিজ্ঞাসা করে যে আমাদের যে অ্যাকাউন্টসের ভেতরে যত ট্রানজাকশন সেগুলো কোথায় রেকর্ড করতে পারি, তোমরা অ্যানসার দেবে জার্নাল
সাবসিডি বুক আর জার্নাল প্রপার, এর বাইরে আমরা কোথাও অ্যাকাউন্টসের ট্রানজাকশন রেকর্ড করতে পারি না। ঠিক আছে, কারণ এটা রেকর্ড করলাম, তারপর কি করব সেইগুলোকে এই যে রেকর্ড করলাম, রেকর্ড করার পর আমার কাছে ক্লাসিফাই করা, কি করব ক্লাসিফাই করা। বাজার থেকে ব্যাগ ভরে যে বাজারগুলো নিয়ে আসলাম তাগুলো তো সব বাজার থেকে যে ব্যাগ সব বাজারগুলো নিয়ে আসা সব বাজারগুলো বের করব, বের করে আলাদা করে ক্লাসিফাই করব। ঠিক আছে, তো সবকিছু একসঙ্গে হয়ে গেলে, সবকিছু একসঙ্গে হয়ে গেলে মানে ধরো ওই আলু টমেটো তারপর লঙ্কা সব একসাথে এগুলো সব আলাদা করবো। ঠিক আছে, এগুলো ক্লাসিফাই করা। আর আমরা ক্লাসিফাই করি কিসের মাধ্যমে? লেজারের মাধ্যমে ক্লাসিফাই করি, লেজারের মাধ্যমে ক্লাসিফাই করি। এটা শিখবো, লেজারও শিখবো। ঠিক আছে, লেজারের মাধ্যমে ক্লাসিফাই করি। তারপর কি করব? তারপর এগুলোকে আমরা সামারাইজ করব। এরপর আমরা কি করি? এরপর আমরা রেজাল্ট বের করি এবং রেজাল্ট বের করে সেটা আমরা ইউজারদের সঙ্গে কমিউনিকেট করি। কাদের সঙ্গে? ইউজারদের সঙ্গে কমিউনিকেট করি। এবং রেজাল্ট বের করে তো আমাকে একটা প্রফিট বা লস বের করতে হয়। সেই প্রফিট বা লস কিসের মাধ্যমে বের করি? ট্রেডিং প্রফিট অ্যান্ড লসের মাধ্যমে। এরপরে যে ফিনান্সিয়াল পজিশন হয়, ফিনান্সিয়াল পজিশন মানে ব্যালেন্স শিট, সেটা আমরা ইউজারদের সঙ্গে কমিউনিকেট করি। এটাই বলেছে। এই যে পুরো প্রসেসটা, এই পুরো প্রসেসটা একটা সাইকেলের মাধ্যমে হচ্ছে। এই সাইকেলটাকে বলে অ্যাকাউন্টিং সাইকেল বা অ্যাকাউন্টিং প্রসেস। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হলো। এরপরে এরপরে আমাদের পরীক্ষায় কখনো কখনো এই কোশ্চেনটাও আসে। কি কোশ্চেন আসে? বলে যে বুক কিপিং এর সঙ্গে অ্যাকাউন্টিং এর ডিফারেন্স লেখো। বুক কিপিং এর সঙ্গে অ্যাকাউন্টিং এর ডিফারেন্স লেখো। অ্যাকাউন্টিং তো বললাম হিসাব নিকাশ, আর বুক কিপিং কে বাংলায় বলে হিসাব রক্ষণ। হিসাব রক্ষণ, বুক কিপিং এর সঙ্গে অ্যাকাউন্টিং এর ডিফারেন্স লিখতে বলে। তো আমরা কিভাবে লিখবো দেখো। এটা একটা দাগ দিয়ে দিলাম। ঠিক আছে, দাগ দিয়ে দিলাম। এই সাইডে, এই সাইডটা, এই ডান দিক, এটা ডান দিক, এটা ডান দিক। ঠিক আছে, আর এটা বাঁ দিক। ডান দিকটাকে বলে বুক কিপিং, ডান দিকটাকে বলে বুক কিপিং, ডান দিকটাকে বলে বুক কিপিং। ঠিক আছে, আর বাঁ দিকটাকে কি বলে? বাঁ দিকটাকে বলে অ্যাকাউন্টিং। আমাকে তো এই দুটোর মধ্যে ডিফারেন্স করতে বলেছে, এই দুটোর মধ্যে ডিফারেন্স করতে বলেছে, বুক কিপিং আর অ্যাকাউন্টিং। ঠিক আছে, এটা বুক কিপিং আর এটা অ্যাকাউন্টিং। তো তোমাকে যদি বলে বুক কিপিং আর অ্যাকাউন্টিং এর মধ্যে পার্থক্য, তুমি কি বলবে? তোমরা বলতে পারবে যে স্যার বুক কিপিং জিনিসটা কি? আমাদের অ্যাকাউন্টস এর ভেতরে যত ট্রানজাকশন আছে সেগুলোকে আমরা রেকর্ড করি। ঠিক আছে, রেকর্ড করি, রেকর্ড করি, তারপর সেগুলোকে ক্লাসিফাই করি। ঠিক আছে, তো কি করলে তোমরা বলবে? প্রথমে যে ট্রানজাকশন গুলো আছে সেই ট্রানজাকশন গুলোকে, ঠিক আছে, ট্রানজাকশন গুলোকে রেকর্ড করবে। কিসের মধ্যে রেকর্ড করবে? ঠিক আছে, এই যে জার্নাল সাবসিডি বুক আর জার্নাল মধ্যে রেকর্ড করবে, তারপর সেগুলোকে ক্লাসিফাই করবে। আর অ্যাকাউন্টিং জিনিসটা কি? অ্যাকাউন্টিং হচ্ছে তোমার এগুলোকে রেকর্ড করার পর, ক্লাসিফাই করার পর তোমার কি করবে? সামারাইজ করবে। ঠিক আছে, তারপর রেজাল্ট বের করবে, রেজাল্ট বের করে টাকা দেবে কমিটমেন্ট টু ইউজার। এটা তো একটা ডিফারেন্স বলতেই পারো। আর একটা ডিফারেন্স কি বলবে? বুক কিপিং কোন কাজটা আগে করতে হবে? বুক কিপিং আগে করব নাকি অ্যাকাউন্টিং আগে করব? দেখো কোথা থেকে আমি আরম্ভ করলাম, কাজটা কোথা দিয়ে আরম্ভ করলাম? আমরা ডান দিক থেকে আরম্ভ করলাম। তার মানে বুক কিপিংটা আগে করব, তারপরে করব হচ্ছে আমরা অ্যাকাউন্টিং। তাই আমরা বলতে পারি বুক কিপিং হচ্ছে প্রাইমারি আর হচ্ছে অ্যাকাউন্টিং হচ্ছে সেকেন্ডারি। ঠিক আছে, পারফরম্যান্স, বুক কিপিং এর কাজটা কারা করে? যারা অ্যাকাউন্টেন্সি খুব কম জানে, মানে হলো জুনিয়র অ্যাকাউন্টেন্টরা, যারা জুনিয়র হয় তারা বুক কিপিং করে। ঠিক আছে, যারা দক্ষ হয়, যারা এফিশিয়েন্ট হয়, তারা করবে কি? তারা করবে অ্যাকাউন্টিং, মানে সিনিয়র স্টাফরা করবে অ্যাকাউন্টিং। আচ্ছা, রিলেশন, এরপর যদি আমরা রিলেশনের কথা বলি, রিলেশনটা বলছে অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং কিভাবে তৈরি হয়? বুক কিপিং এর উপর বেস করে তো অ্যাকাউন্টিং তৈরি হয়। আর অ্যাকাউন্টিং কি বলতে পারি? অ্যাকাউন্টিং হচ্ছে বুক কিপিং যেখানে শেষ হয়, অ্যাকাউন্টিং সেখান থেকে শুরু হয়। তো মোটামুটি তো বুঝতে পারলে, আমি এটা লিখিয়ে দিচ্ছি, আমি এটা লিখিয়ে দিচ্ছি। তো জিনিসটা বললাম, আমি লিখিয়ে দিচ্ছি আর ক্লিয়ার হয়ে যাবে। লেখো, উপরে লেখো ডিফারেন্স বিটুইন বুক কিপিং এন্ড অ্যাকাউন্টিং। এখানে লিখছি ডিফারেন্স বিটুইন bookkeeping and accounting, difference between bookkeeping and accounting। তো বাদিকে লিখছি বুককিপিং আর ডান দিকে লিখছি অ্যাকাউন্টিং। ঠিক আছে, তো এক নম্বর পয়েন্ট লিখছি, এক নম্বর পয়েন্ট এখানে লিখছি, লেখো আইডেন্টিফাই দ্য ট্রানজাকশন।
identify the transaction তো অ্যাকাউন্টস এর ভিতরে প্রচুর ট্রানজাকশন থাকে, সেই ট্রানজাকশনগুলো প্রথমে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, আইডেন্টিফাই করে তোমাকে শনাক্তকরণ করতে হবে, চিহ্নিত করতে হবে। ঠিক আছে, তো বুঝতেই পেরেছো, আইডেন্টিফাই দা ট্রানজাকশন। ঠিক আছে, শুধু এটা করলেই হবে না, তারপরে কি করতে হবে? তারপর করতে হবে মেজারিং দেম ইন মানি। ঠিক আছে, মেজারিং দেম ইন মানি। তো বুঝতেই পেরেছো, আমাদের যা ট্রানজাকশন গুলো হয় সেটা মানিতে হতে হবে, টাকার মাধ্যমে পরিমাপযোগ্য হতে হবে। আচ্ছা, তারপর কি লিখবে? রেকর্ডিং। তারপর লিখবো রেকর্ডিং, তারপর লিখবো ক্লাসিফাই। আচ্ছা, অ্যাকাউন্টিং কি লিখতে পারি? অ্যাকাউন্টিং হচ্ছে প্রথমে তোমাকে সামারাইজ করতে হবে। ঠিক আছে, কারণ বুককিপিং এর পরে তো অ্যাকাউন্টিং স্টার্ট হবে, তো অ্যাকাউন্টিং স্টার্ট হবে কোথা থেকে? সামারাইজিং থেকে স্টার্ট হবে। সামারাইজিং, নেক্সট হবে ইন্টারপ্রেটিং, নেক্সট লিখো ইন্টারপ্রেটিং, দেন তারপর লিখো কমিউনিকেটিং দ্য রেজাল্ট। কমিউনিকেটিং দ্য রেজাল্ট। ইংলিশ দেখে ভয় পাওয়ার কিছু নেই, তোমরা আগে যে চারটা লিখলাম চারটা দেখলেই বুঝতে পারবে, নিজেই লিখতে পারবে, জাস্ট আমি লেখাচ্ছি, নিজেই লিখতে পারবে এটা। আচ্ছা, নেক্সট লিখো, নেক্সট কি লিখবো? নেক্সট ডিফারেন্স কি লিখবো? এটা প্রাইমারি স্টেজ। এটা কি স্টেজ? এটা প্রাইমারি স্টেজ। এটা প্রাইমারি স্টেজ। ঠিক আছে, আর এটা সেকেন্ডারি স্টেজ। এটা হচ্ছে সেকেন্ডারি স্টেজ। আচ্ছা, এবার প্রাইমারি স্টেজ কেন আগেই বলেছি, বুককিপিং সবার প্রথম করতে হয়। ঠিক আছে, বুককিপিং স্টার্ট হয়, বুককিপিং দিয়ে স্টার্ট হয়, অ্যাকাউন্টিং এ শেষ হয়। তো বুককিপিং তো প্রাইমারি কাজ, ঠিক আছে, আর অ্যাকাউন্টিং কি সেকেন্ডারি কাজ। 3 নম্বর পয়েন্ট লিখো, 3 নম্বর পয়েন্ট লিখো, এটা লিখো জুনিয়র স্টাফ। এটা লিখো জুনিয়র স্টাফ। ঠিক আছে, একটা কোম্পানিতে অনেকেই কাজ করে। ঠিক আছে, জুনিয়র অ্যাকাউন্টও কাজ করে, আবার সিনিয়র অ্যাকাউন্টেন্টও কাজ করে। জুনিয়র অ্যাকাউন্টেন্ট কাজ কি? জুনিয়র অ্যাকাউন্টেন্ট কি করে জানেন? সমস্ত ডেটাগুলো কালেক্ট করে ওইগুলো ওর এন্ট্রি পুট করে। মানে অ্যাকাউন্টসেও তো অনেক কিছু এন্ট্রি করতে হয়, সেই এন্ট্রি কাজ করে জুনিয়র অ্যাকাউন্টেন্টরা। আর সিনিয়র অ্যাকাউন্টেন্টরা কি? ওরা সব কাজ করবে, ওর কাজ হচ্ছে সেগুলোকে ভেরিফাই করা। এটা সিনিয়র অ্যাকাউন্টেন্ট করে। ঠিক আছে, জুনিয়র স্টাফ আর এটা হচ্ছে সিনিয়র স্টাফ। তো স্বাভাবিক, সিনিয়র স্টাফ কারা হয়? একটা কোম্পানিতে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট থাকে, তাহলে কোনো ম্যানেজমেন্টের কোর্স করা থাকে, এরকম কেউ থাকে, কস্টিং থাকে। ঠিক আছে, তো তারা থাকে সিনিয়র অ্যাকাউন্টেন্ট। আর জুনিয়র অ্যাকাউন্টেন্ট নরমাল এইচএস পাস বা বিকম পাস, এরা তো জুনিয়র অ্যাকাউন্টেন্ট। কারণ কারা বেশি জানবে? চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সে নিশ্চয়ই বেশি জানবে। তো এটা মাথায় রাখতে হবে। 4 নম্বর পয়েন্ট লিখো, এটা লিখো বেসিস অফ অ্যাকাউন্টিং। এটা লিখবে বেসিস অফ অ্যাকাউন্টিং। ये বুককিপিং হচ্ছে ये অ্যাকাউন্টিং যে তৈরি হয় কার উপর বেস করে? বুককিপিং এর উপর বেস করে, তাই তো লিখেছি। আর এটা লিখবো ইট বিগিনস where bookkeeping ends. It begins where bookkeeping ends. তো বুঝতে পারলে এটা চারটে পয়েন্ট হলো, টুকে নাও। দেখো এরপরে দেখো খুব সুন্দর একটা কোশ্চেন দিয়েছি, সেটা কি বলেছে? অ্যাডভান্টেজেস অফ অ্যাকাউন্টিং। অ্যাডভান্টেজ মানে আমরা কি জানি না? অ্যাডভান্টেজ মানে সুবিধা। ঠিক আছে, অ্যাডভান্টেজ মানে সুবিধা। কিসের সুবিধা? অ্যাকাউন্টিং এর সুবিধা। অ্যাকাউন্টিং মানে হিসাব নিকাশের সুবিধা। আমাদের অ্যাকাউন্টিং করার সুবিধাটা কি? অ্যাকাউন্টিং করলে আমরা কি সুবিধা পাই? ঠিক আছে, তো আচ্ছা অ্যাকাউন্টিং কেন করা হয় এটা করার একটা ডিটেইলস বুঝিয়ে দিই। কারণ তোমরা তো নিশ্চয়ই দেখেছো তোমাদের বাড়ির, আমরা তো ব্যবসা, আমরা যে সাবজেক্টটা পড়ছি সেই সাবজেক্টটা কি? ব্যবসা। ঠিক আছে, তো আমরা তো আমাদের বাড়ির আশেপাশে অনেক দোকানই দেখেছো। ঠিক আছে, বাড়ির আশেপাশে অনেক মুদিখানা দোকান থাকে। ঠিক আছে, যে কোনো মুদিখানা দোকান দেখেছো। ঠিক আছে, তো মুদিখানা দোকানে যে জিনিসগুলো বেচছে, মানে মুদিখানা দোকানে কি পায়? চাল, ডাল, তেল, নুন, আরো মশলাপাতি পাওয়া যায়।
তার মানে কি ও এই জিনিসগুলো যে কাস্টমারকে বেচছে, তার মানে কি ওকে এই জিনিসগুলো কিনতে হয়েছে। আবার যে সমস্ত কাস্টমার আসছে তারা ওর দোকান থেকে কেউ নগদ টাকাতেও কিনছে, কেউ বাকিতেও কিনছে, তাকে কি এই সমস্ত হিসাবগুলো তো মেনটেন করতে হবে। সে দেখবে সে যে দোকানদার যে আছে, মুদিখানা দোকানে যে বসে, সে কিন্তু একটা খাতায় মেনটেন করে, ঠিক আছে, কাকে আজকে কাকে কত টাকা বেচলো, কার থেকে কত টাকা জিনিস কিনলো, বাড়ি ভাড়া মানে মানে দোকান ভাড়াটা কত ইচ্ছে, ইলেকট্রিক বিল কত ইচ্ছে, সমস্ত কিছু মেনটেন করে। মেনটেন করার পর ও দেখে এই বছরের শেষে বিজনেসটা করে আদৌ কি ওর কোনো লাভ হয়েছে না লোকসান হয়েছে, এই জিনিসটা ভাবার চিন্তা করে। তার মানে অ্যাকাউন্টস তো দরকার, ও তো খাতায় হিসাব করছে, তাহলে তো অ্যাকাউন্টস তো করছেই, এটাই হচ্ছে অ্যাকাউন্টস করা, ঠিক আছে তো। বা দেখো আর একটা সোজা উদাহরণ দিই, ধরো তোমাদের ফ্যামিলিতে ধরো বাবা কিছু ইনকাম করে আনে, ধরো মাস গেলে কারোর বাড়িতে ফ্যামিলিতে 15-20 হাজার টাকা ইনকাম করে, সে তো একটা বরাদ্দ রাখে যে ছেলে মেয়েদের পড়াশোনা করার জন্য এত টাকা খরচ, ঠিক আছে তো, সংসার বাবদ এত টাকা খরচ, ঠিক আছে, এলআইসি প্রিমিয়াম বাবদ এত টাকা খরচ, ঠিক আছে, ব্যাংকে এত টাকা জমা দেবো, তো বিভিন্ন এই সমস্ত একটা হিসাব করতে এই পারপাসে এত এত খরচ করব, এটাও তো একটা হিসাব রাখছে, এটাও তো একটা অ্যাকাউন্টিং। আচ্ছা আরেকটা যদি বলি, তোমার ধরো কোনো বন্ধু বা তোমারই ধরো, তোমাদের এই ধরো তোমরা যারা করছো, তোমাদের কারোর ধরো একজন জন্মদিন, ঠিক আছে, একজনের জন্মদিন, তুমি ধরো বন্ধু বান্ধবদের নেমন্তন্ন করেছো, ধরো 20-30টা বন্ধুকে নেমন্তন্ন করেছো, তো তাকে খাওয়াতে হবে, তো তো ধরো খাওয়ানোর জন্য তো বিভিন্ন খরচ হবে, ঠিক আছে, সমস্ত সবজি আনবে, মাছ বা মাংস যা খাবে আনবে, কেক আনবে, এরকম বিভিন্ন খরচ হবে, তো যে খরচগুলো তোমাকে এক জায়গায় লিখে রাখতে হবে কত খরচ করলে, ঠিক আছে তো, এটাও তো একটা হিসাব রাখছো, এটাও তো একটা অ্যাকাউন্টিং, মানে কোনো কিছু হিসাব রাখাকেই বলে অ্যাকাউন্টিং। আচ্ছা কিছুটা তো বুঝতে পারছো, আইডিয়া কিছু হচ্ছে অ্যাকাউন্টিং জিনিসটা কি, হিসাব রাখা, হিসাব রাখার যে অ্যাকাউন্ট। তো আমরা দেখে নিই অ্যাকাউন্টিং এর সুবিধাটা কি আরো ক্লিয়ার হয়ে যাবে। কি বলেছে হেল্পফুল, হেল্পফুল মানে হেল্প মানে কি সাহায্য করে, হেল্পফুল মানে সাহায্য করবে, কোথায়, হেল্পফুল ইন ম্যানেজমেন্ট। আচ্ছা আমরা যে ব্যবসা করি, আচ্ছা ব্যবসাটা বাদ দাও, আমরা যে ঘর মানে তোমাদের যে ঘর আছে ধরো সংসার, সংসারটা যে চালানো হয় না, সংসারটাকে একটা পরিচালনা করে, হয়তো বাবা তো ইনকাম করে আনে, বাবা ইনকাম করে আনে, কিন্তু সংসারটা দেখাশোনা করে কে, নিশ্চয়ই মা পরিচালনা করে, তো মা তো পরিচালনা করে, কি বলতে পারি মা ঘরটাকে কি করে, সংসারটা কিভাবে চালানো হবে, মা পুরো ম্যানেজ করে, ম্যানেজ, ঠিক আছে তো, তেমনি বিজনেসও ম্যানেজ করতে হয়, বিজনেসও ভালো করে ম্যানেজ করতে হয়, তাই বলেছে হেল্পফুল ইন ম্যানেজমেন্ট অফ বিজনেস, ঠিক আছে তো। অ্যাকাউন্টিং কি সাহায্য করে বা অ্যাকাউন্টিং এর সুবিধা কি, ব্যবসার ম্যানেজমেন্টকে সাহায্য করে, কিভাবে, সুন্দর সুন্দর প্ল্যানিং নিতে, প্ল্যানিং মানে পরিকল্পনা, ভালো পরিকল্পনা নিতে সাহায্য করে, পরিকল্পনা বুঝতেই পারছো তোমরা নিশ্চয়ই বুঝতে, প্ল্যান প্ল্যান বুঝো তো, হ্যাঁ আমরা এই কাজটা করবো তার জন্য এই প্ল্যান করবো, ঠিক আছে তো। তারপর ডিসিশন মেকিং, ডিসিশন মেকিং মানে ভালো সিদ্ধান্ত নিতে, ডিসিশন নিতে সাহায্য করে, কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ, ঠিক আছে। যদিও আমরা প্ল্যানিং আর কন্ট্রোলিং এই ক্লাস 12 যখন বিজনেস স্টাডিজ করবো, এর উপর একটা আলাদা চ্যাপ্টারই আছে প্ল্যানিং এন্ড কন্ট্রোলের উপর, তখন আমরা অনেক ডিটেইলস জানবো। বলছি কি প্রোভাইড কমপ্লিট এন্ড সিস্টেমেটিক রেকর্ড, আমি ধরো আজকে একটা বিজনেস করছি, তো আজকে বিজনেসটা আজকেই শুরু করেছি এমন কথা নেই, ধরো আমি আগে 5-6 বছর আগে থেকে বিজনেস শুরু করেছি, তা লাস্ট 5-6 বছর বিজনেসের রেকর্ডটা আমার জানতে হবে, তো তা বিজনেসের রেকর্ড জানতে গেলে আমি কি বলতে পারবো 5 বছর আগে আমি কত টাকা ইনকাম করেছিলাম, 5 বছর আগে কাকে কত টাকার গুডস বেচেছিলাম, কার থেকে কত টাকার গুডস কিনেছিলাম, ওই বাড়িওয়ালাকে কত টাকা বাড়ি ভাড়া দিয়েছিলাম, ইলেকট্রিক বিল কত দিয়েছিলাম, আমাকে জানা সম্ভব, কোনোদিন জানা সম্ভব না, তার জন্য আমাকে রেকর্ড রাখতে হবে, তো সেই রেকর্ডটা কে বলে দেয়, অ্যাকাউন্টস বলে দেয়। তাই এখানে বলেছে প্রোভাইড কমপ্লিট এন্ড সিস্টেমেটিক রেকর্ড, কমপ্লিট রেকর্ড দেবে, সিস্টেমেটিক রেকর্ড দেবে অ্যাকাউন্ট। তাহলে কি ইনফরমেশন রিগার্ডিং প্রফিট এন্ড লস, তো আমরা যে বিজনেস করছি প্রতি বছর বিজনেসে হয় প্রফিট হবে নাই লস হবে, সেটা কে বলবে, অ্যাকাউন্টসই বলবে, না হলে আমার পক্ষে জানা সম্ভব নয়। আমি ধরো জানুয়ারি মাসে ব্যবসা শুরু করেছিলাম, বছর শেষে ডিসেম্বর মাসে, আমি ডিসেম্বর মাসে কি করে বুঝবো আমার কত টাকা লাভ হলো লোকসান হলো, এটা হিসাব করতে হবে, তো এটা অ্যাকাউন্টসই বলে। নেক্সট কি বলেছে ইনফরমেশন রিগার্ডিং ফিনান্সিয়াল পজিশন, ফিনান্সিয়াল পজিশন বলতে কি বোঝায়, আমার ব্যবসার কতটা সম্পত্তি আছে, কতটা দায় আছে, মানে বিজনেসে দেখো সম্পত্তি জিনিসটা কি, ধরো তোমার বাড়ি এটা তোমার সম্পত্তি, তোমার কাছে ফোন এটা তোমার সম্পত্তি, তা আমরা বুঝবো সম্পত্তি জিনিসটা কি আরো ডিটেইলসে বুঝবো, তো মাথায় রাখো বিজনেসের ফিনান্সিয়াল পজিশনটা কি সেটা আমরা অ্যাকাউন্টসের মাধ্যমে জানতে পারি। তারপর কি বলেছে তোমার, বলেছে হেল্পফুল ইন অ্যাসেসমেন্ট অফ ট্যাক্স লাইবিলিটি, ঠিক আছে, ট্যাক্স লাইবিলিটি মানে ট্যাক্স মানে কি কর, সরকারকে তো আমাদের কর দিতে হয়, গভর্নমেন্টকে তো আমাদের ট্যাক্স দিতে হয়, ট্যাক্স সম্পর্কে শিখবে, ট্যাক্স সাবজেক্ট আছে, গভর্নমেন্টকে তো প্রতি বছর একটা ট্যাক্স দিতে হবে, সেক্ষেত্রে এই অ্যাকাউন্ট সাহায্য করে, কত টাকা ট্যাক্স দিতে হবে, আমাদের বছরের শেষে যত টাকা প্রফিট হয় সেই প্রফিটের উপর গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়, তো কত টাকা গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে সেটাও কিন্তু আমাদের বলে দেয় অ্যাকাউন্টস। আচ্ছা
এরপর কি বলে হেল্পফুল ইন রেজিং লোন। দেখো আজকে আমি ব্যবসা করছি, ব্যবসা করতে গেলে আমার লোন দরকার, লোন তো জানো ধার, লোন নিতে হবে, ব্যাংকের থেকে লোন নিতে হবে। আজকে আমি একটা মুদিখানা দোকান খুলেছি, আমি ব্যাংকে চলে গেলাম বলে কি ব্যাংক আমাকে লোন দিয়ে দেবে? তাহলে কি যে যাবে তাকেই ব্যাংক লোন দেবে? না, ব্যাংক আমার ব্যবসার কাগজপত্র দেখবে, বিজনেসের কাগজপত্র দেখবে, দেখবে আমার কি ধরনের বিজনেস, ঠিক আছে, আমার বিজনেসে কিরকম প্রফিট হয়, ঠিক আছে। তো আমি যে ব্যাংকের থেকে লোন নেবো তার লোনটা আমি শেষ পর্যন্ত শোধ করতে পারবো কিনা ব্যাংক চিন্তা ভাবনা করে ডকুমেন্টস দেখে তারপর লোন দেয়, তার আগে লোন দেয় না। তার মানে তোমার অ্যাকাউন্টসের কাগজপত্র তোমার দেখাতে হবেই। তাই বলেছে হেল্পফুল ইন রেজিং লোন। আচ্ছা তোমাদের পরীক্ষা কেমন দিতে পারে? পরীক্ষা দিতে পারে অ্যাকাউন্টিং এর একটা অ্যাডভান্টেজ লেখো, একটা অ্যাডভান্টেজ। তো কতগুলো বলে নিজেই লিখে দিতে পারে, বই পড়ার কোনো দরকারই হবে না। আচ্ছা নেক্সট যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ব্রাঞ্চেস অফ অ্যাকাউন্টিং। এখানে লেখো ব্রাঞ্চেস, লেখো ব্রাঞ্চেস অফ অ্যাকাউন্টিং। এই জিনিসটার মানে কি? অ্যাকাউন্টিং মানে কি শিখে গেলে তোমরা, অ্যাকাউন্টিং কে বাংলায় বলে হিসাব নিকাশ। হিসাব নিকাশের শাখা বা বলতে পারো অ্যাকাউন্টিং কে আমরা ক ভাগে ভাগ করতে পারি। অ্যাকাউন্টিং ক রকমের হয় দেখো, বর্তমানে তো অ্যাকাউন্টিং 3 রকমের হয়, যদিও আগে 5 রকমের হতো, সেই এখন বাকি যে 5 রকমের হতো তো এখন তো 3 রকমের আছে, তো 2 রকম তুলে দিয়েছে, দরকার হয় না বলে তুলে দিয়েছে। সে কি 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 শাখা দেখো আমি বলে দিচ্ছি। এক তো তোমার ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, ঠিক আছে, একটা তোমার ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, কি বললাম, একটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, ঠিক আছে তো। 2 নম্বর কস্ট অ্যাকাউন্টিং, 2 নম্বর কি কস্ট অ্যাকাউন্টিং, ঠিক আছে। 3 নম্বর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। দেখো আমাদের অ্যাকাউন্টিং এর যে শাখা আছে, 3টে শাখা, 3টে ব্রাঞ্চ আছে, একটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, একটা কস্ট অ্যাকাউন্টিং, একটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ঠিক আছে। আমরা যে ক্লাস 11 12 এ যে অ্যাকাউন্টসটা করব না পুরোটাকে বলে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, ঠিক আছে। কস্ট অ্যাকাউন্টিং কি? কস্ট অ্যাকাউন্টিং তো তোমরা শিখবেই, তোমাদের যাদের যাদের কস্ট ট্যাক্স নিয়েছো ক্লাস 11 12 এ তারা তো কস্ট অ্যাকাউন্টিং করবে, ওটা কস্ট অ্যাকাউন্টিং। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং তোমরা যখন গ্র্যাজুয়েশন যাবে তখন ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট করবে, ঠিক আছে। সব জিনিসই বলছি। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কি? ধরো আমি যে ব্যবসাটা করছি, বিজনেসটা করছি, এই বছরের শেষে, একটা বছরের শেষে কত টাকা প্রফিট বা লস হলো সেটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর মাধ্যমে জানতে পারি। কস্ট অ্যাকাউন্টিং কি? ধরো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা পেন, এটা একটা পেন, মার্কার পেন, ঠিক আছে তো। এই মার্কার পেনটা তৈরি করতে আমার কত টাকা খরচ হবে, এই একটা মার্কার পেন তৈরি করতে আমার কত টাকা খরচ হবে, সেটাই হচ্ছে তোমার কস্ট অ্যাকাউন্টিং বলে। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট কি? কোনো বিষয়ে সুন্দর একটা ডিসিশন নিতে সাহায্য করে, ডিসিশন নিতে সাহায্য করে হচ্ছে তোমার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তো এদের ডেফিনেশন গুলো লিখে দিচ্ছি। তো দেখো ছোট করে লিখে দিয়েছি, পাশাপাশি দেখো ছোট করে লিখে দিয়েছি, তোমরা টুকে নিতে পারো তোমাদের বোঝার সুবিধার জন্য। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং যেটা বললাম, টু ফাইন্ড আউট প্রফিট অর লস অফ আ বিজনেস। বিজনেসটা করে এই বছর ব্যবসাটা করে কত টাকা প্রফিট হয়েছে আর কত টাকা লস হয়েছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আমাদের বলে দেয়, ঠিক আছে তো। আচ্ছা কস্ট অ্যাকাউন্টিং কি? বলছে কস্ট অ্যাকাউন্টিং ইজ দ্য টেকনিক। কস্ট অ্যাকাউন্টিং হচ্ছে একটা টেকনিক বা তোমরা বলতে পারো প্রসেস। এটা একটা টেকনিকও বলতে পারো, টেকনিক মানে একটা কৌশল, ঠিক আছে, বা প্রসেস বলতে পারো, ঠিক আছে। টু ফাইন্ড আউট কস্ট অফ আ প্রোডাক্ট, কোন একটা প্রোডাক্ট, মানে দেখো এই মার্কার পেন, এই মার্কার পেনটা তৈরি করতে আমার কত টাকা খরচ হয়েছে, ঠিক আছে তো, কত টাকা খরচ হয়েছে। বা কোন সার্ভিস, ধরো আমি তোমাদেরকে পড়াচ্ছি বা কোন ডাক্তার ধরো তোমাদের সার্ভিস দিচ্ছে, ঠিক আছে, বা কোন লয়ারের কাছে গেছো সে তোমাদের একটা সার্ভিস দিচ্ছে, ঠিক আছে তো, বা ইঞ্জিনিয়ারের কাছে গেছো সে একটা সার্ভিস দিচ্ছে, সেই সার্ভিসের খরচটা কত, ঠিক আছে তো, সেটাও বলে দেয় কস্ট। এরপরে কি হয়, কস্টটাকে কন্ট্রোল করে, ঠিক আছে, কস্ট কোনো কিছু কস্ট যদি বেশি হয় সেটাকে কন্ট্রোল করবে, কস্টটাকে রিডিউস করে, ঠিক আছে তো। তো জিনিসটা বুঝতে পারলে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কি পুরো সারা বছরের প্রফিট বা লস বের করে, ও কিন্তু কোনো প্রোডাক্টের প্রফিট বা লস বের করে না, কিন্তু কস্ট অ্যাকাউন্টিং এটা করে। কস্ট অ্যাকাউন্টিং কিন্তু সারা বছর প্রফিট লস বের করবে না, ও পার্টিকুলার প্রোডাক্টের প্রফিট লস বা প্রোডাক্টটা তৈরি করতে কত খরচ সেটা বের করবে। আচ্ছা আর কি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং? টু হেল্প দ্য ম্যানেজমেন্ট ইন ডিসিশন মেকিং। কোনো কিছু বিষয়ে ডিসিশন নিতে সাহায্য করে, ম্যানেজমেন্টকে বলে দেয় এই বিষয়ে তোমরা ডিসিশন নাও। তো বুঝতে পারলে, তো জিনিসটা বুঝতে পারলে কস্ট অ্যাকাউন্টিং এর ডেফিনিশন এখানে দিতে পারো, ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট হয়ে গেল, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং হয়ে গেল। আর যেটা আমরা অ্যাকাউন্টিং এর ডেফিনিশন লিখেছি ওটাই ফিনান্সিয়াল
দেখো এরপরের কোশ্চেনটা কি বলেছে, অবজেক্টিভস অফ অ্যাকাউন্টিং, মানে অবজেক্টিভস মানে কি উদ্দেশ্য, অ্যাকাউন্টিং এর উদ্দেশ্যগুলি আলোচনা করো, ঠিক আছে? তো মানে হিসাব নিকাশের উদ্দেশ্য। তো অ্যাকাউন্টিং এর অ্যাডভান্টেজ জানা থাকলে উদ্দেশ্য লেখা যায়, কোনো ব্যাপার নেই, ইজি জিনিস। কি বলছে প্রথম পয়েন্ট দেখতে পাচ্ছ, রেকর্ড অফ ফিনান্সিয়াল ট্রানজাকশন ইভেন্ট, রেকর্ড অফ ফিনান্সিয়াল ট্রানজাকশন ইভেন্ট মানে অ্যাকাউন্টিং এর অবজেক্টিভস কি বলছে, প্রথম অবজেক্টিভ বলছে মানে অ্যাকাউন্টস এর আন্ডারে যত রকমের ট্রানজাকশন হয়, মানে ফিনান্সিয়াল ট্রানজাকশনের কথা বলছি, ফিনান্সিয়াল ট্রানজাকশন ও ফিনান্সিয়াল ইভেন্ট তোমাকে রেকর্ড করতে হবে, এটা একটা উদ্দেশ্য। দুই নম্বর উদ্দেশ্য কি বলে, ডিটারমাইন প্রফিট অর লস, আগেও ছিল, অ্যাডভান্টেজও ছিল, মানে সারা বছর ব্যবসা করে যত টাকা প্রফিট বা লস কত হবে সেটা আমরা এর মাধ্যমে জানতে পারবো, অ্যাকাউন্টিং এর মাধ্যমে। তারপর ফিনান্সিয়াল পজিশনটাও ভালো মতন জানতে পারবো, মানে যে ডিটারমাইন ফিনান্সিয়াল পজিশন। তাহলে দেখি অ্যাসিস্টিং, এখানে অ্যাসিস্টিং মানে কিন্তু সাহায্য, ঠিক আছে? তো সাহায্য করবে কাকে, ম্যানেজমেন্টকে সাহায্য করবে, অ্যাসিস্টিং দ্য ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টকে সাহায্য করবে। তারপর কি কমিউনিকেটিং অ্যাকাউন্টিং ইনফরমেশন টু ইউজার, ইউজারের সঙ্গে কমিউনিকেট করবে, ঠিক আছে? যে রেজাল্টটা বেরোবে সেটা নিয়ে কমিউনিকেট করবে ইউজারের সঙ্গে। লাস্ট বলেছে প্রোটেক্টিং বিজনেস অ্যাসেট, বিজনেসের অ্যাসেট কি আছে কোথায় আছে সব কিন্তু আমরা অ্যাকাউন্টিং এর মাধ্যমে জানতে পারবো। এই হলো অবজেক্টিভস। পরের কোশ্চেনটা লেখো লিমিটেশন অফ অ্যাকাউন্টিং, দেখো লিমিটেশন অফ অ্যাকাউন্টিং কি লিখবে, লিমিটেশন অফ অ্যাকাউন্টিং। কি বললাম, পরের কোশ্চেনটা লিমিটেশন অফ অ্যাকাউন্টিং। তো কি বলেছে প্রথম পয়েন্ট লেখো, অ্যাকাউন্টিং ইজ নট ফুললি এক্সাক্ট, অ্যাকাউন্টিং ইজ নট, accounting is not fully exact, is not fully exact। আচ্ছা নিচে লেখো if information is not exact, if information is not exact। আচ্ছা নেক্সট পয়েন্ট লেখো, নেক্সট পয়েন্ট কি বলছে, অ্যাকাউন্টিং ডাজ নট ইন্ডিকেট, অ্যাকাউন্টিং ডাজ নট ইন্ডিকেট accounting does not indicate the realizable value, the realizable value। ঠিক আছে, the realizable value। 3 নম্বর পয়েন্ট লেখো, accounting ignore the, accounting ignore the, লেখো accounting ignore the qualitative elements। 4 নম্বর পয়েন্ট লেখো, accounting ignore the price level changes, accounting ignore the price level changes, price level changes। ঠিক আছে? তো দেখো কি বলেছে, তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে লিমিটেশন অফ অ্যাকাউন্টিং। তো আমরা না পড়ার কি আছে লিমিটেশন, আমরা অ্যাকাউন্টিং এর অ্যাডভান্টেজ পড়লাম, আমরা অ্যাকাউন্টিং এর অবজেক্টিভস পড়লাম, লিমিটেশনটাও পড়ে নিই। মানে অ্যাকাউন্টিং করলে যে সুবিধাই থাকবে এমন কোনো না, কিছু অসুবিধাও তো বেরোতে পারে। কি কি অসুবিধা বেরোতে পারে সেটা তোমরা দেখতে পাচ্ছ। কি লেখা আছে, অ্যাকাউন্টিং ইজ নট ফুললি এক্সাক্ট। ঠিক আছে? তো দেখো এই জিনিসটা কি বোঝাতে চাইছে, দেখো আমরা যখন ব্যবসা করি আমরা কি চেষ্টা করব, আমরা ব্যবসা করে যেই টাকাটা প্রফিট করি সেই প্রফিটের উপর কিন্তু গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়। তাহলে আমরা কি চেষ্টা করব, মানে অরিজিনালি হয়তো আমরা যা প্রফিট করি আমরা শো করব হয়তো কম, ঠিক আছে? আমরা যেই লেভেলে আমরা যত টাকা প্রফিট করি, ধরো সাপোজ এই বছর অরিজিনালি প্রফিট করলাম 2 লাখ টাকা, কিন্তু আমরা এমন ভাবে শো করলাম যে প্রফিট করেছি 1.5 লাখ টাকা, ঠিক আছে? তো 1.5 লাখের উপর গভর্নমেন্টকে ট্যাক্স দেবো। তাহলে কি পুরোপুরি তো আমরা অ্যাকাউন্টস তো পুরোপুরি এটা দেখাচ্ছে না, ঠিক আছে? তো এটা কিন্তু একটা অসুবিধা। বা তুমি এটা বলতে পারো, অনেক সময় দেখবে
আমরা ধরো কোনো জিনিস যদি কিনতে যাই, ধরো কোনো একটা ধরো কম্পিউটারের কোনো একটা পার্টস কিনতে গেল, ঠিক আছে, যেমন কত কিছু আছে, র্যাম আছে বা ধরো তোমার মনিটর আছে বা মাউস আছে, ঠিক আছে, তো কোনো দোকানে কিনতে গেলাম, তো ধরো আমি বললাম কি আমার বিল লাগবে, বা দোকানদার বললো কি তোমার কি বিল লাগবে, ঠিক আছে, যদি বিল দেয় তার মধ্যে দেখো ওয়ারেন্টি পিরিয়ড থাকবে, ঠিক আছে, বিল দিলে ওয়ারেন্টি পিরিয়ড থাকবে, আর বিল দিলে তোমার দামটা বেশি নেবে, আর যদি বিল না দেয় তাহলে কম দাম নেবে, কম দাম নেবে। কারণটা কি জানো, যদি বিল দেয় তাহলে আমাকে ট্যাক্স দিতে হবে, ঠিক আছে, বিল দিলে আমাকে একটা জিএসটি দিতে হবে, আর যদি বিল না দেয়, ঠিক আছে, তাহলে কোনো জিএসটি দিতে হবে না। তার মানে কি, যেইগুলোর বিল হচ্ছে না সেইগুলো তার অ্যাকাউন্ট মেনটেন করতে পারছি না, এটা একটা অসুবিধা আছে। তোমরা দেখতেই পারো, তোমরা অনেক জায়গায় দেখবে, অনেক জায়গায় তোমরা অনেক জিনিসপত্র কিনতে যাও, তোমরা অনেক গার্মেন্টস বা অনেক কিছু কিনতে যাও, কোনো জায়গায় বিল দেয় তো কোনো জায়গায় বিল দেয় না। যেখানে বিল দেয় সেটা কিন্তু অ্যাকাউন্টের প্রপার মেইনটেইন হচ্ছে, যেখানে বিল আসে না সেখানে অ্যাকাউন্টের প্রপার মেইনটেইন হচ্ছে না, তাহলে এটা তো একটা অসুবিধা আছে। 2 নম্বর অসুবিধা কি, অ্যাকাউন্টিং ডাজ নট ইন্ডিকেট দ্য রিয়ালাইজেবল ভ্যালু। ধরো আজকে ধরো একটা ফোন কেনা হলো, ফোনের কথা, ফোন কেনা হলো, ধরো আজকে ধরো ধরো আগের বছর সাপোজ একটা ফোন কেনা হচ্ছে 30,000 টাকা দিয়ে, কত টাকা দিয়ে, আগের বছর ধরো একটা ফোন কেনা হচ্ছে 30,000 টাকা দিয়ে, ঠিক আছে, তো আর যত দিনকে দিন আমরা ফোনটা ইউজ করব ফোনের ভ্যালুটা কমতে থাকবে, ঠিক আছে, ফোনের ভ্যালুটা কমতে থাকবে। আজকে ধরো সেই ফোনের ভ্যালুটা দাঁড়িয়েছিল 20,000 টাকা, ঠিক আছে, আজকে ফোনের ভ্যালু দাঁড়িয়ে 20,000 টাকা, সেটা আমাদের বুক ভ্যালু বলছে, সেটা পরে বুঝবে বুক ভ্যালু জিনিসটা কি, এখন বললে কিছু বুঝতে পারবে বুক ভ্যালু জিনিসটা কি, ঠিক আছে। তো আরেকটা কথা বলে দিই, ফোন যে আগের বার 30,000 টাকা দিয়ে কিনেছিলাম এখন 20,000 টাকা দাঁড়িয়েছে, কেন এত টাকা কমে গেছে ফোনের দাম, আমরা ফোনটা ব্যবহার করেছি বলেই ফোনের দাম কমেছে, ফোন যদি ব্যবহার না করতাম তাহলে তো কমতো না। এই যে ব্যবহার কমেছে, দাম কমে গেছে, এটাকে বলে ডেপ্রিসিয়েশন। যেই ডেপ্রিসিয়েশন আমাদের ক্লাস 11 এ আছে, এই ডেপ্রিসিয়েশন নিয়ে আমরা 1 মাস ক্লাস করব, তখন তো আরো ভালো মতনই শিখতে হবে ডেপ্রিসিয়েশন জিনিসটা কি। আমি যেখানে দুটো কথা মুখ দিয়ে বের করলাম বা একটা সেন্টেন্স বললাম, সেখানে আমরা 2 মাস ধরে বা 1 মাস ধরে করব, তখন তো আরো ডিটেইলসে শিখবো ডেপ্রিসিয়েশন জিনিসটাকে। তো বলছি সেই বুক ভ্যালু জিনিসটা এখন ডিটেইলস তোমরা বুঝতে পারবে না। তো ধরো একটা ফোন আগে বলে 30,000 টাকা দিয়ে কিনেছিলাম, তার ফোনটার ভ্যালু আজকে ধরো 20,000 টাকা, মানে বুক ভ্যালু বলছে 20,000 টাকা, কিন্তু মার্কেটে বাজারে এই ফোনটার দাম হয়তো সেটা আমার 15,000 টাকা হতে পারে, 10,000 টাকাও হতে পারে। তার মানে কি বলছে, কি বুঝতে পারছো, অ্যাকাউন্টিং ডাজ নট ইন্ডিকেট রিয়ালাইজেবল ভ্যালু, মানে অ্যাকচুয়ালি মার্কেটে কত টাকায় পাবো দামটা অ্যাকচুয়ালি বলতে পারছি না। আমার কাছে দেখাচ্ছে 20,000 টাকা, মার্কেটে দেখাচ্ছে 12,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা, কোনো একটা অসুবিধা আছেই। আচ্ছা, তারপরে কি বলছে, অ্যাকাউন্টিং ইগনোর দ্য কোয়ালিটেটিভ এলিমেন্টস। দেখো বিজনেসে, আমাদের বিজনেস বা আমাদের অর্গানাইজেশনের ভিতরে অনেক এমপ্লয়ি কাজ করে, ঠিক আছে, অনেক এমপ্লয়ি কাজ করে, সে কত ভালো কাজ করলো বা খারাপ কাজ করলো সেগুলো সই করে না, ঠিক আছে, সেটা তো তোমার অ্যাকাউন্টসের একটা অসুবিধা। কোম্পানির ভিতরে বা অর্গানাইজেশনের ভিতরে বা বিজনেসের ভিতরে অনেক এমপ্লয়ি আছে বা অনেক কর্মচারী আছে খুব ভালো কাজ করে, আবার কেউ আছে খুব খারাপ কাজ করে, ঠিক আছে, সেইগুলো তো অ্যাকাউন্টস তো মেইনটেইন করে না। আচ্ছা, লাস্ট পয়েন্ট কি বলছে, অ্যাকাউন্টস ইগনোর দ্য প্রাইস লেভেল চেঞ্জেস। দেখবে আমাদের যে বিজনেস করছি সেখানে কোনো জিনিসের দাম বেড়ে যাচ্ছে, কোনো জিনিসের দাম কমে যাচ্ছে, সেটা কিন্তু অ্যাকাউন্টস মেইনটেইন করে। তো বুঝতে পারলে কি কি অসুবিধা আছে। এরপরে যে কোশ্চেনটা আমরা করব সেটা হচ্ছে ইউজার অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। লিখো ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। ঠিক আছে, ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, অ্যাকাউন্টিং ইনফরমেশনকে বাংলায় বলে হিসাব নিকাশকরণ তথ্য, হিসাব নিকাশকরণ তথ্য, ঠিক আছে, ইনফরমেশন মানে তথ্য, অ্যাকাউন্টিং ইনফরমেশন ইউজার মানে অ্যাকাউন্টিং ইনফরমেশন কারা কারা ব্যবহার করে। অ্যাকচুয়ালি অ্যাকাউন্টিং ইনফরমেশন দুদিক থেকে হয়, ঠিক আছে, একটা এক্সটার্নাল হয়, একটা ইন্টারনাল হয়। দেখো লিখে দিচ্ছি, ঠিক আছে, তো প্রথমে লিখছি ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল, একটা ইন্টারনাল আর একটা এক্সটার্নাল। ইন্টারনাল কারা এক্সটার্নাল কারা বলে দিচ্ছি, মানে হিসাব নিকাশকরণ তথ্যের যে ব্যবহারকারী আছে, কেউ আভ্যন্তরীণ ব্যবহারকারী, কেউ বাহ্যিক ব্যবহারকারী। ইন্টারনাল মানে আভ্যন্তরীণ আর এক্সটার্নাল মানে বাহ্যিক। মানে বিজনেসের ভেতরে যে সমস্ত ইউজার আছে, বিজনেসের ভেতরে যারা ইউজার আছে তাদের বলে ইন্টারনাল, আর বিজনেসের বাইরের ইউজারদের বলে এক্সটার্নাল। এবার তোমরা বলে এরকম কয়েকটা নাম বলো, তোমাদের এক্সামে দেয়, বলতে পারে ইন্টারনাল ইউজারের নাম বলো, এক্সটার্নাল ইউজারের নাম বলো। দেখো ইন্টারনাল কারা কারা, ইন্টারনালের মধ্যে প্রথমে পড়ে ওনার। কে পড়ে, ওনার। ওনার মানে কি, ওনার মানে ব্যবসার মালিক, ব্যবসার মালিককে বলে ওনার। 2 নম্বর কে পড়বে, ম্যানেজমেন্ট, ঠিক আছে, একটা ব্যবসাটা ভালোভাবে পরিচালনা করতে গেলে বিজনেসের ম্যানেজমেন্ট দরকার। আর কে আছে, আর আছে এমপ্লয়ি, এমপ্লয়ি মানে কর্মচারী, ঠিক আছে, এমপ্লয়ি ওয়ার্কার, এরা এমপ্লয়ি এন্ড ওয়ার্কার।
এরা হচ্ছে তোমার ইন্টারনাল ইউজার। আর এক্সটার্নাল ইউজার কারা? এখানে দেখো ব্যাংকিং, ঠিক আছে, ব্যাংকিং লিখতে পারো, ব্যাংকিং বা ফিনান্সিয়াল, ব্যাংকিং এন্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন লিখে দাও, ব্যাংকিং এন্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। আচ্ছা, নেক্সট কি লিখবে? ইনভেস্টর, ইনভেস্টর, ঠিক আছে তো। তারপরে কি লিখবে? ক্রেডিটার্স, তারপরে লিখবে ক্রেডিটার্স, ঠিক আছে তো। তারপরে লিখবে গভর্নমেন্ট, ঠিক আছে তো। তারপর লিখবে কনজিউমার, তারপর লিখবে পাবলিক, ঠিক আছে। তার মানে তোমাদের এক্সামে যদি দেয় তো লিখবে, তোমাদের পরীক্ষায় যাই দিক যদি বলে আভ্যন্তরীণ ব্যবহারকারী কি লিখবে? ওনার মানে মালিক, ম্যানেজমেন্ট মানে ব্যবস্থাপক, ঠিক আছে, এমপ্লয়ি এন্ড ওয়ার্কার মানে কর্মচারী, ঠিক আছে তো, কর্মচারী আর শ্রমিক। আচ্ছা, এক্সটার্নাল মানে বাহ্যিক ব্যবহারকারী, ব্যাংকিং, ব্যাংক, ঠিক আছে, ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠান। ইনভেস্টর মানে বিনিয়োগ, যারা বিনিয়োগ করে, ঠিক আছে তো। তারপর হচ্ছে তোমার মানে ইনভেস্টর মানে বিনিয়োগকারী বলতে পারো, বিনিয়োগকারী। ক্রেডিটার্স মানে পাওনাদার, গভর্নমেন্ট মানে সরকার, ঠিক আছে তো। কনজিউমার যারা ভোগ করে লিখতে পারো, পাবলিক জনগণ। তো দেখো তুমি যদি এই ডিটেইলস গুলো বুঝতে চাও, প্রথমে দেখো কি লেখা আছে? ওনার, ঠিক আছে। ধরো একটা ব্যবসা করেছি, ব্যবসার মালিক, আমি ব্যবসার মালিক, আমি কি জানতে চাইবো? আমি আজকে ব্যবসা করছি, ব্যবসাটা আরম্ভ করেছি, ব্যবসায় অনেক টাকা লাগিয়েছি, আমি জানতে চাইবো না এই বছর ব্যবসা থেকে কত টাকা প্রফিট করেছি? আমার তো জানার অধিকার আছে ব্যবসা থেকে কত টাকা প্রফিট করেছি, বা ব্যবসার পজিশনটা কি আছে, ফিনান্সিয়াল পজিশন কি আছে, তোমার জানার অধিকার আছে। এটা হচ্ছে ওনার। নেক্সট কি বলছে? ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট কি করে? ম্যানেজমেন্ট কি জানতে চায়? ম্যানেজমেন্ট ধরো, ম্যানেজমেন্ট এটা করে ডিসিশন মেকিং নিতে সাহায্য করে, ডিসিশন মেকিং এ সাহায্য করে, মানে সুন্দর একটা সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আর কি? প্রাইসটা কন্ট্রোল করে, কোনো কিছু দাম বেড়ে গেলে সেটা কন্ট্রোল করবে, বা প্রাইসটাকে রিডিউস করতেও সাহায্য করে। আর কি করে? ইনভেস্টমেন্ট ইন নিউ প্রজেক্ট, কোনো একটা নতুন প্রজেক্টে ইনভেস্ট করা উচিত কি উচিত না সেটা ম্যানেজমেন্ট বলে দেয়, ঠিক আছে। আর প্ল্যানিং, প্ল্যানিং নিতে সাহায্য করে। আর বলে থাকি এমপ্লয়ি এন্ড ওয়ার্কার্স। এমপ্লয়ি ওয়ার্কার্স কি? যারা কোম্পানির ভেতরে বা বিজনেসে কাজ করছে, ওরা জানতে চায়, সারা বছর ব্যবসা করছে, ওরা কি পুজোর সময় বোনাস পাবে? ওরা জানতে চায় আমরা কি পুজোর সময় বোনাস পাবো? ওরা এটাও জানতে চায় যে আমরা যেখানে যেই কোম্পানিতে কাজ করছি আমাদের কি প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা আছে? আর যদি প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা থাকে তাহলে কি মালিক কি ঠিক টাইম মতো প্রভিডেন্ট ফান্ডে জমা করছে টাকাটা? আর কি জানতে চায়? ইএসআই, ইএসআই নাম শুনেছো? এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স। এই সুবিধা কি আমাদের আছে? আর যদি সুবিধা আমাদের থাকে তাহলে কি এই টাকাটা কি ঠিকঠাক জমা হচ্ছে? তার মানে বুঝতে পারলে তিনটে পয়েন্ট বলে দিলাম। এবার কি ব্যাংকিং এন্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এক্সটার্নালটা বলছি। দেখো যেটা আগেও বলেছিলাম, কিছুক্ষণ আগেই বললাম, আমরা বিজনেস করছি, ব্যাংকের কাছে লোন চেতে গেলে কিন্তু ব্যাংক লোন দেবে এমন কথা নেই। ব্যাংক আমাদের কাগজপত্র দেখবে, বিজনেসের কাগজপত্র দেখবে, বা এটাও জানতে চাইবে যে মানে আমাদের বিজনেসের পারফরম্যান্স কি, আমরা বিজনেস কিরকম প্রফিট করি, আমাদের ফিনান্সিয়াল পজিশন কি আছে, ঠিক আছে তো। বা এটাও ব্যাংক জানতে চাইবে যে আমরা মানে ব্যাংকের থেকে লোন নিলে সেই লোনটা টাইম মতো শোধ করতে পারবো তো, সেটা ব্যাংক জানতে চায়। আচ্ছা, নেক্সট কি বলেছে? ইনভেস্টর। ইনভেস্টর মানে বিনিয়োগকারী। আমি ধরো আজকে একটা ব্যবসা করেছি, আমি ব্যবসার মালিক, তো আমার ব্যবসায় অন্য কেউ ইনভেস্ট করতে পারে, বলে কেন ইনভেস্ট করতেই পারে। বাদ দাও, বড় বড় জায়গায় বড় বড় কোম্পানি বড় বড় বিজনেসে মালিক তো একটা বিজনেস করলো, অন্য কেউ সেখানে ইনভেস্ট করে, ঠিক আছে, ইনভেস্ট করতে পারে। যে ইনভেস্ট করবে সে ভাববে আমি যেখানে ইনভেস্ট করলাম আমার টাকাটা নষ্ট হবে না তো, টাকাটা মার যাবে না তো, ওরা চিন্তা ভাবনা করেই ইনভেস্ট করে। তাই ওরা জানতে চায় যে যেখানে ইনভেস্ট করলাম সে সারা বছর কেমন প্রফিট করছে সেটা ওরা জানতে চায়, বা ওদের টাকাটা ঠিকঠাক সুরক্ষিত আছে কিনা সেটা ওরা জানতে চায়। এরপর মানে ক্রেডিটার্স। ক্রেডিটার্স তোমরা সবাই জানো, ক্রেডিটার্স না জানলে আমি বলে দিচ্ছি। ক্রেডিটার্স হচ্ছে নতুন টার্ম, ক্রেডিটার্স কথাটা নতুন টার্ম, এটা নাও জানতে পারো, কিন্তু মানে এর যে বাংলা জিনিসটা তোমরা জানো, ক্রেডিটার্স কে বাংলায় বলে পাওনাদার। ধরো পাওনাদার জিনিসটা কি? আমরা যদি কারোর থেকে ধারে কিছু কিনি, ধরো কারোর থেকে কোনো জিনিস ধারে কিনে নিয়ে আসলাম, তাকে বলে ক্রেডিটার্স। কি বললাম? পাওনাদার। যাদের থেকে আমরা ধারে কিছু কিনি তাদের বলে পাওনাদার বা ক্রেডিটার্স, ঠিক আছে তো। তো ক্রেডিটার্স কি জানতে চায়? ক্রেডিটার্স জানতে চায় যাদের, ক্রেডিটার্সদের কথা হচ্ছে, বলছে আমরা যাদেরকে ধারে গুডস দিলাম, ঠিক আছে, তারা আমাদের টাইম মতন টাকাটা শোধ করবে তো, এটা ওরা জানতে চায়। আচ্ছা, গভর্নমেন্ট, সরকার। সরকার জানতে চায় যে
মানে যারা বিজনেস করছে, ঠিক আছে, তারা কত ইনকাম করলো ওরা জানতে চায়, তাহলে সেই ইনকামের মতো গভর্নমেন্ট ট্যাক্স দেবে সেটা ওরা জানতে চায়। আর কি, আর বলছে কনজিউমার। কনজিউমার ডিমান্ডটা কি? কনজিউমার বলছে যে মানে বিজনেস ন্যায্য দামে, মানে সঠিক দামে ভালো মানের পণ্য দিচ্ছে কিনা, এটা কনজিউমারদের ডিমান্ড। কনজিউমার এটা জানতে চায়। কনজিউমার ভোক্তাই। আমরা যদি কোনো দোকানে একটা জিনিস কিনতে যাই আমরা কি চাইবো? আমরা ভালো দ্রব্য চাই, খুব দ্রব্যটা মানে জিনিসটা যেন ভালো হয় এবং কম দাম হয়, এটা তো আমরা চাই। আর কি বলে লাস্ট, পাবলিক। ঠিক আছে, পাবলিক বিজনেস থেকে বা হ্যাঁ বিজনেস থেকে কি এক্সপেক্ট করে, মানে মানে জনসাধারণের জন্য কাজের ব্যবস্থা করছে কিনা বিজনেস, এটা জানতে চায়। ওদের শিক্ষার ব্যবস্থা করছে কিনা, ঠিক আছে, স্বাস্থ্যের ব্যবস্থা করছে কিনা, এইগুলো জানতে চায়। তো আশা করি পয়েন্টগুলো সব বুঝতে পেরেছো। তো মোটামুটি দেখো, আমরা যে অ্যাকাউন্টেন্সি যে ফার্স্ট ভিডিওটা করলাম, মোটামুটি অনেক কিছুই নিয়ে আলোচনা করলাম। তো এই ভিডিওটা পুরোপুরি থিওরিটিক্যাল কনসেপ্ট গেছে। নেক্সট ভিডিও থেকে অ্যাকাউন্টেন্সি যে অঙ্কগুলো করতে হবে তার জন্য আমাদের বেশ কিছু নলেজ রাখতে হবে, সেই নলেজ নিয়ে আলোচনা করব। সমস্ত টপিক এক একটা তুলবো, উদাহরণ দেবো, বোঝাবো, খুব ভালো লাগবে, ইন্টারেস্ট লাগবে। ঠিক আছে, এটা থিওরিটিক্যাল কনসেপ্ট ছিল। এক্সামে কতটা আসবে জরুরি নয়, কিন্তু জিনিসগুলো আমাদের জানাটা খুব জরুরি। ঠিক আছে, হয়তো এই চ্যাপ্টার থেকে 1 নম্বর কি 2 নম্বর আসবে, তো বলে দিলাম। তো ব্যাপারগুলো বুঝতে পেরেছো। আর যদি কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই বলবে।